এই পিএসসি ক্লার্কশিপের বই থেকে প্র্যাকটিস সেট 1 থেকে 91 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে 92 থেকে 100 যে কটা ম্যাথ বাকি ছিল সেগুলো করব। ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, একদম 100% পরীক্ষায় আসার মতো ম্যাথ। কারণ যে ম্যাথগুলো এখানে দেখছি একটা লেভেলের ম্যাথ, কেউ যদি এই বইটাও করতে পারে, বা আর লায়লা রায়ের যে একটা বই আছে পিএসসি ক্লার্কশিপের সেই বইটাও যদি করতে পারে, তাহলে অবশ্যই আমি আশা করি যে ম্যাথে সে স্ট্রং হবে এবং পরীক্ষার হলে সে টাইপগুলো পাবে এবং অঙ্ক সে করে উঠতে পারবে। কারণ আমি ফুড এসআইয়ের যে সেটটা করেছিলাম, দেখো অনেকে কোশ্চেন, আমার ক্লাস থেকে অনেকে কোশ্চেন কমন পেয়েছে, অনেকে অঙ্ক করে দিয়েছে। আর মেন জিনিস হচ্ছে ইউটিউব চ্যানেলটা অনেক দিনের নয়, বেশি দিনের হয়নি, যার ফলে অনেকে অপরিচিত আমার ক্লাস সম্পর্কে, আমার ইউটিউব সম্পর্কে। তো আর বেশি কিছু বলবো না। যদি আমার চ্যানেলকে প্রথম দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবে। অঙ্ক শুরু করতে যাচ্ছি। 92 ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো, একদম 100% পরীক্ষায় আসবে। এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় এসে থাকে। এই টাইপের ম্যাথগুলো একদম ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে দেখো, স্কিপ করবে না। 92 থেকে 93, 92, 93 নম্বর অঙ্কর দিকে তাকাও, পরও একবার। ABC একটি ব্যবসা শুরু করলো যাতে তাদের মূলধনের অনুপাত 5:6:8, পার্টনারশিপের অঙ্ক। এখান থেকে একটা না একটা কোশ্চিন থাকে পরীক্ষায়, একদম থাকবেই। তো ABC একটি ব্যবসা শুরু করলো যাতে তাদের মূলধনের অনুপাত 5:6:8, A:B:C, 5:6:8। ধরে নাও 500 টাকা, 600 টাকা, 800 টাকা, বা 5 টাকা, 6 টাকা, 8 টাকা ধরে নিতে পারি। এ এক বছর পর সি 50% মূলধন তুলে নিল এবং এ 60% মূলধন বাড়ালো। সি কি করলো? সি করলো যে এর যে 8 টাকা, তার 50% তুলে নিল। তার মানে 8 টাকা ছিল, সে 50% তুলে নিলে তার 4 টাকা তুলে নিল। এটা বোঝাচ্ছে 4 টাকা তুলে নিল। আবার কি বলেছে, এ যদি 5 টাকা হয়, তো 1 বছর পর এ কী করলো, তার 5 টাকাকে 60% বাড়ালো। 60% বাড়ালো মানে 160/100, 160/100। বা তুমি কি করতে পারো, 5 টাকায় 60% বাড়ালো, এইভাবে করতে পারো। কয় টাকা বাড়ালো? এখানে বেরোবে টোটাল টাকা। 5 টাকার উপরে 60% বাড়ালে টোটাল টাকা বেরোবে। এখানে টোটাল টাকা কত বেরোবে? 8 টাকা বেরোবে। আর এখানে টোটাল টাকা যদি কাটাকাটি করি 3 টাকা বেরোবে। তার মানে 60% বাড়ালে 3 টাকা বাড়ালো, মানে 5 টাকা ছিল আগে, পরে 3 টাকা বাড়ালো, 8 টাকা হলো। এই হলো ব্যাপার, ঠিক আছে? তো তুমি এইভাবে করতে পারো, এইভাবেও করতে পারো। বোঝাতে পারলাম এই পর্যন্ত? এবার অঙ্কতে শুরু করি। দেখো, এ 5 টাকা নিয়ে নেমেছে, 1 বছর পর 60% বাড়ালো। শেষে বলেছে যে 2 বছর পর তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে। তাহলে এ 2 বছর খাটায় টাকাটা, কিন্তু তার মধ্যে কন্ডিশন কি, 5 টাকা এ 12 মাস খাটায়। কারণ 12 মাস পরে 1 বছর পর 50% আবার বাড়াচ্ছে, 60% বাড়াচ্ছে। তাহলে 5 টাকা 12 মাস পর্যন্ত খাটলো। তারপরে কি হলো, 5 টাকার উপরে 60% যদি বাড়ায় তাহলে ওর কত হবে? 60% যদি বাড়ায় তাহলে ওর 8 টাকা হয়ে যাবে। 1 বছর পর 60% বাড়ালো, তার মানে এবার ওই 8 টাকা খাটাচ্ছে। এটা হচ্ছে 1 বছরে 5 টাকা খাটলো, পরে 60% বাড়ানোর ফলে 8 টাকা হয়ে গেল। সেই 8 টাকাটা কত মাস খাটাবে? আবার সে 12 মাস খাটাবে। কারণ 5 টাকা 12 মাস খাটলো, 8 টাকা 12 মাস খাটলো। এই হলো তার 24 মাসের টাকা। 24 মাস অনুপাত বেরোবে এখান থেকে। 24 মাসের ইস-টু বি 6 টাকা নিয়েই ব্যবসা শুরু করে, কিন্তু সে না তোলে না বাড়ায়। কি করে? সে 6 টাকাই থাকে, কিন্তু তার 2 বছর খাটবে টাকাটা, তার মানে তার খাটবে 24 মাস। 24 মাস খাটবে। ইস-টু সি কি করেছে, সেম জিনিস এই জায়গাটা, কিন্তু সি 50% তুলে নেয়। তাহলে 8 টাকা তার কতদিন পর্যন্ত খাটে? 12 মাস পর্যন্ত খাটে। তারপরে কি করে? 1 বছর পর, তার মানে 12 মাস খাটার পর 1 বছর পর আবার কি করে?
50% টাকা তুলে নেয়, তার মানে তার 8 টাকা থেকে 4 টাকা তুলে নেয়, তাহলে তার থাকে আর 4 টাকা। সেই 4 টাকাটা কয় মাস খাটে? 12 মাস খাটে। এই হচ্ছে অনুপাত। এবার আমি অনুপাত পেয়ে যাব এর 5 12 60 যোগ 8 12 96, সরি 8 12 96 ইস্টু 144 ইস্টু এখানেও হবে 144। এই এবার এটা যোগ করলে হবে 156 ইস্টু 144 ইস্টু 144। বোঝাতে পারলাম? এবার কি করব? এদের অনুপাত করব। 13 12 156, 12 12 144, 12 12 144 অনুপাত হচ্ছে, এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে উত্তর 13:12:12। বোঝাতে পারলাম? এবার হচ্ছে 93ও দেখো পার্টনারশিপের অঙ্ক। 93ও পার্টনারশিপের অঙ্ক। 93তে বলেছে এ বছরের শুরুতে 9000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। এ কত টাকা নিয়ে নামলো ব্যবসাতে? 9000 টাকা। 3 মাস পর বি 12,000 টাকা নিয়ে ব্যবসায় যোগদান করলো। বি 12,000 টাকা, কিন্তু 3 মাস পর, শেষের দিকে তাকাও, 2 বছর পর মোট লাভ 9,620 টাকা হলে এ ও বি এর লাভ্যাংশের পার্থক্য কত? তাহলে এদের মূলধনের অনুপাত বের করতে হবে আগে। এখানেও যেটা বের করলাম মূলধনের অনুপাত। এ 9,000 টাকা নিয়ে শুরু করলো, বি 3 মাস পরে আসলো ব্যবসাতে, তার মানে এর সাথে 3 মাস পরে ব্যবসায় যোগ করলো, কিন্তু সময় হচ্ছে 2 বছর, মানে 24 মাস। তাহলে এর 9,000 টাকা কত মাস খাটে? সে তো 3 মাস পরে আসে না, সে শুরু থেকেই থাকে। তাহলে এর 9,000 টাকা খাটবে 24 মাস ইস্টু বির 12,000 টাকা 3 মাস কম খাটবে, কারণ 3 মাস পরে এসেছিল। তার মানে বি 12,000 টাকা 21 মাস খাটবে। 12,000 টাকা 21 মাস খাটবে। এবার এদের মূলধনের অনুপাত আমি পেয়ে যাব। 3টে 0 3টে 0 কাটো, 3 3 9, 3 4 12, 4 6 24, ঠিক আছে, 3 7 21, তাহলে 6:7। এ আর বি এর মূলধনের অনুপাত হচ্ছে 6:7। এবার বলেছে এ আর বির লাভ্যাংশের পার্থক্য কত? তাহলে মূলধনের পার্থক্য আমরা কি করব? আমরা যদি ডিটেলসে করতে যাই তাহলে আমরা কি করব? 6 অনুপাতিক যোগফল করতে হয় নিচে, ইন্টু 9,620, এটা এর বেরোবে। এর লাভ্যাংশ কত টাকা? আবার যদি বি এর বের করতে চাই, বি 13 ইন্টু 9,620, দুজনের বের করে বিয়োগ করতে হবে। কিন্তু আমরা যদি আরেকটু অল্প সময় করতে চাই তাহলে কি করব? এই নিয়ম করব না, এটা একটা নিয়ম, দুজনেরই লাভ্যাংশের টাকা বেরোবে, তার থেকে বিয়োগ করে দিতে হবে বেশি থেকে কম, তাহলে উত্তর পেয়ে যাব। কিন্তু আমরা এই নিয়ম করব না। কি করব? মূলধনের অনুপাতের পার্থক্যই হচ্ছে লাভ্যাংশের পার্থক্য। দেখো 7 - 6 বাই যোগফল কত? 13 ইন্টু 9,620 টাকা। সরাসরি পার্থক্য বেরিয়ে যাবে ওদের দুইজনের। এই যে এখানে পার্থক্য করে দিয়েছি, তাহলে পার্থক্য কত? 1। তার মানে এখানে যদি পার্থক্য 1 হয় তাহলে এই জায়গাটা এটা লেখার বদলে আমি কি লিখব? 1 লিখব। 1 লিখলাম। এবার এটা দিয়ে কেটে দাও, 740 দিয়ে কেটে যাবে। দেখো 740 টাকা। তাহলে এ ও বি এর লাভ্যাংশের পার্থক্য কত? 740 টাকা। এক লাইনে বেরিয়ে গেল। আমি ওইভাবে বের করলাম না, আগে এ লাভ কত পায়, বি লাভ কত পায়, তারপরে বিয়োগ করব। তাহলে কি দুটো টার্ম করে তারপরে আবার বিয়োগ, 3টে টার্ম হবে, সেখানে সময় লাগছে, এই জন্য আমি এখানেই বিয়োগ করে দিলাম। তো এই টাইপের যদি পার্থক্য বলে থাকে তাহলে তোমার যাই থাকুক এই জায়গাটা, দেখা গেলো এই জায়গাটা 6:7 এর বদলে 6:10 থাকলো, তাহলে তুমি এখানে 10 - 6 লিখে যেটা বিয়োগ করলে যেটা আসবে, যেখানে কত আসবে? 4 আসবে, তাহলে এই জায়গাটা 4 লিখবে, এটা উঠিয়ে দিবে, মিটিয়ে দিবে এটা,
4 লিখে কাটাকাটি করে যেটা হবে সেটা হবে পার্থক্য। তাহলে এই জায়গাটা বেরোলো 6:7, তাহলে আমি এখানে করলাম কি 7 - 6, ডিফারেন্স কত পেলাম? 1 পেলাম, বাস ওটাই পার্থক্য। বোঝাতে পারলাম? 94 আর 95, দেখো খুব সোজা ম্যাথ। অঙ্কের দিকে তাকাও, পড়ো অঙ্কটা একবার। অঙ্ক করার আগে অঙ্কটা ভালো করে একবার অবশ্যই পড়া দরকার, তাহলে যদি অঙ্ক পড়ে বুঝতে পারো তাহলে তুমি অঙ্ক করে দিতে পারবে। এবার যদি অঙ্ক পড়েই না বুঝতে পারো তাহলে তুমি সেই অঙ্কে টাচ করলে সময় নষ্ট হবে। বলেছে যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয় তাহলে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত? বলেছে 15টা ডিমের দাম হচ্ছে 75 টাকা। 15টা ডিম, এটা ডিম 75 টাকা। আচ্ছা 4 ডজন মানে কি? 4 × 12, 1 ডজনে 12টা, তাহলে 4 ডজন মানে 48টা। তাহলে অটোমেটিকলি 15টা ডিমের দাম যদি 75 টাকা হয় তাহলে 48টা ডিমের দাম কি হবে? বেশি হবে। বেশি হবেই, তাহলে বেশি হলে কি করি? গুণ করি। তাহলে 15টা ডিমের দাম যদি 75 টাকা হয় তাহলে একটার দাম কত হবে? কম হবে। তাহলে 48টা দাম কত হবে? বাস এইটুকুই। 5 × 15 = 75, কেটে দাও। 5 × 8 = 40, 4 × 4 = 24 আর 4 = 28। এই হচ্ছে উত্তর। এটাও একটা ম্যাথ, 1 নম্বরের ম্যাথ। ও সরি, এই জায়গাটা তো 4 হবে। 5 × 8 = 40, 4 × 4 = 20, 4 × 4 = 24, 240 টাকা। এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 95। 1 ডজন জোড়া মোজার তালিকা মূল্য 80 টাকা, যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। 24 টাকায় কয় জোড়া মোজা পাওয়া যাবে? ঘাবড়ানোর কিছু নেই, আগে ডজনে কটা হয় সেটা আগে বের করো ঠিকঠাক। 1 ডজন জোড়া, 1 ডজন জোড়া বলতে 12 জোড়া। 1 ডজনে কটা হয়? 12টা। 1 ডজন জোড়া, বয়সনের ডয়বন রয় হবে। 1 ডজন জোড়া বলতে 12 জোড়া মানে 24টি। টোটাল কটা? 24টি মোজা। বলেছে 24টি মোজা ওর তালিকা মূল্য 80 টাকা, যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। তার মানে 90 টাকায় পাওয়া যাচ্ছে। কিন্তু 24টি মোজার দাম যেটা 12 জোড়া, 1 ডজন জোড়া বলতে 12 জোড়া, 24টি মোজার দাম 80 টাকা, যেটা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। তাহলে 10% ডিসকাউন্ট করলে আমি কি করব? বিক্রয় মূল্য 90/100 কত টাকা তাহলে কিনতে পারছে? 72 টাকা। 80 টাকার মোজা, 1 ডজন মোজা 72 টাকায় কিনছে। এবার কি হচ্ছে প্রশ্নটা? তাহলে 24 টাকায় কয় জোড়া মোজা পাওয়া যাবে? এখানে 24টি মোজার দাম হচ্ছে 72 টাকা, তাহলে উল্টো করে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে প্রশ্ন, যে 72টি মোজা পাওয়া যায়, 72 টাকায় মোজা পাওয়া যায় 24টি পাওয়া যাচ্ছে। তাহলে 1 টাকায় কত কম মোজা পাওয়া যাবে? শেষে বলেছে তাহলে 24টি মোজা, 24 টাকায়, 72 টাকায় মোজা পাওয়া যায় 24টি, 1 টাকায় কম। তাহলে 24 টাকায় কটা মোজা পাওয়া যাবে? শেষে কি বলেছে? কয় জোড়া। তাহলে এখানে কটা মোজাই বেরোবে সেটাকে জোড়া করে দিতে হবে পরে। চার 6 24, 6 12 72, 12 দুগুণে 24, 8টি মোজা পাওয়া যায়। শেষে বলেছে কয় জোড়া মোজা, তাহলে 8টা মোজা কয় জোড়া? 4 জোড়া। তাহলে 4 জোড়া মোজা, 4 জোড়া হচ্ছে উত্তর। হচ্ছে 96। অঙ্কের দিকে তাকাও, খুব সোজা অঙ্ক, মুখে মুখে হবে। অঙ্ক টাচ করলে কলমের অপমান। কোনো একটি কাজ 4 দিনে করতে পারে, এটা বোঝানোরও সেরকম কিছু নেই। 4 দিনে করে। বি ওই কাজটি কত দিনে করে? 12 দিনে। এবার বলেছে দুজনে একসাথে মিলে কত দিনে করবে? এটাও একটা ম্যাথ, এটাও দিতেই তো হবে। 1 নম্বর তো তোমাকে দিতে হবে। তাহলে সবগুলো যদি কঠিন ম্যাথ দেয় তাহলে তো চলবে না পরীক্ষায়। তাহলে আমরা কি করব? 1 করতে পারি 1/4 + 1/12, এই পদ্ধতি। 1 করতে পারি আমরা a × b / a + b, এটা দিয়েই করি। তাহলে 4 × 12 বাই ডিফারেন্স কত? যোগ কত? 16। 4 4 16, 3 4 12,
3 দিন, অনেকে ইউনিট ধরেও করে, কোনো ব্যাপার না। পরে বলছি শর্ট ট্রিক করার নিয়ম আর শর্ট ট্রিক কখন করতে হয় আর শর্ট ট্রিকের লাভ আর ক্ষতি কী সেটা পরে বলছি। 97, একটি ট্রেন একটি সাঁকো অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়। ধরে নাও সাঁকো, এটা তার টাইম নিচ্ছে কত, 9 সেকেন্ড। যদি ট্রেনটির গতিবেগ 48 কিলোমিটার/আওয়ার হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত, মিটারে বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি, দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়, দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়। অনেকে মনে রাখে, দেখো এই অঙ্কটা, দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়, গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। কি দরকার একটা সূত্রকে 3টে সূত্র আমি কেন বানাবো? অনেকেই করে এটা, একটা সূত্রকে 3টে সূত্র বানিয়ে লেখে, দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়, গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। কি দরকার আছে, কোনো প্রয়োজন আছে কি একটা সূত্রকে 3টে সূত্র বানানোর? আর আমার তো একটা লাইন মনে রাখলেই যথেষ্ট, যেটা চাইবে সেটা সেখানে বসাও, আমার তো বাকি দরকারই নেই। আমাকে কি করতে বলেছে, ডিস্টেন্স। গতিবেগ দিয়েছে 48 কিলোমিটার/আওয়ার, একে মিটার/সেকেন্ড করলে 5/18। অনেকে এটাও বুঝতে পারে না যে 5/18 দিয়ে গুণ করবো না 18/5 দিয়ে গুণ করব, এটাও ভুল করে অনেকে যারা একটু কম বোঝে। দেখো কিলোমিটার সব থেকে বড়, মিটার সবসময় ছোট, তাহলে এটাকে ছোটোতে করতে হবে, তার মানে 5 ছোট, 5কে উপরে রাখতে হবে। এটাকে যদি কিলোমিটারে করতাম তাহলে 18 বড়, 18কে উপরে রাখতাম, 5কে নিচে রাখতাম। এই জিনিসটা মনে রাখবে সবসময়। বড় থেকে ছোট করতে যাচ্ছি তাহলে ছোটোটা উপরে রাখবো, 18 নিচে রাখবো। এবার যদি ছোটোকে মিটার/সেকেন্ডকে যদি কিমিতে করতে যাই, তার মানে কি ছোট থেকে বড় অ্যামাউন্টে করব, তখন বড়টা উপরে রাখবো, 18/5 লিখবো, তা ইন্টু 9। গতিবেগ ইন্টু সময়, মিটারে দূরত্ব পেয়ে যাব মিটারে, 9 দুগুণে 18, 24 দুগুণে 48, 5 24 120, 120 মিটার। 98, 99 সেম ম্যাথ। দেখো 98, দুটি নল যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে। নল দুটি একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি ভর্তি হতে সময় লাগবে। স্যার এটা শর্ট ট্রিক দিন। অনেকে বলে এটা কত তাড়াতাড়ি করা যায়, শর্ট ট্রিক দিন। এটা ট্রিক্স কি, মুখে মুখে উত্তর হবে, আর মুখে মুখে তো হবেই। কেউ যদি ইউনিট ধরেও করে তাহলে a ইন্টু বি বাই a প্লাস বি, ইউনিট ধরে করলেও যার টাইম লাগবে, আর আমি যদি এটা ধরেও করি তো আমার তো সেই টাইম লাগবে। 20 ইন্টু 30 বাই যোগফল 50, 5 6 30, 12 উত্তর বেরোলো। কত বেরোলো, 12 মিনিট। ইউনিটের থেকে কি লেটে হচ্ছে, না ইউনিটের থেকে আগে হয়? অনেকে ইউনিট ধরে করে, তারা শিখে গেছে। তবে কি লাভ কি ক্ষতি আমি বলছি পরে। 99, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 40 কিমি যান 8 ঘন্টায় ও স্রোতের অনুকূলে 36 কিমি যান 6 ঘন্টায়, স্রোতের বেগ কত? তাহলে স্রোতের প্রতিকূলে 40 কিমি যান, 40 কিমি প্রতিকূলে বলতে x মাইনাস ওয়াই, নৌকা x স্রোত y, কত ঘন্টা, 8 ঘন্টায়। তাহলে 5 8 40, তাহলে আমি পেলাম x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। আর একটা কত পাবো, স্রোতের অনুকূলে যায় 6 ঘন্টায় ইকুয়াল টু 6, 6 6 36, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, কেটে দাও, 2x ইকুয়াল টু 11, x ইকুয়াল টু 5.5 হচ্ছে স্রোতের। তাহলে এই লাইনে বসিয়ে দাও একটা, তাহলে 5.5 মাইনাস ওয়াই ইকুয়াল টু 5, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 0.5, তাহলে ওয়াই ইকুয়াল টু 0.5 হচ্ছে উত্তর। 0.5 কিমি পার ঘন্টা স্রোতের বেগ। এবার হচ্ছে 100 নম্বর অঙ্কটা পড়ো, দেখো। ত্রিভুজাকার একটি মাঠের বাহুর দৈর্ঘ্য 15 মিটার,
20 মিটার এবং 25 মিটার, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, মানে কোনো বাহু সমান না, কোনো বাহুই সমান না। প্রতি বর্গমিটারে অর্থাৎ ক্ষেত্রফলে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে গোটা মাঠে বীজ বুনতে কত টাকা খরচ হবে? গোটা মাঠে বলতে ভেতরে বীজ বুনতে কত খরচ হবে? খরচ কত? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা কি করব? আগে বের করব a প্লাস বি প্লাস সি বাই 2, এটা হচ্ছে অর্ধ পরিসীমা, আগে আমরা বের করব। সরি, আর একটু ভালো করে লিখি। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা সমান a প্লাস বি প্লাস সি বাই 2। এ বাহু কত? এ বি সি ধরে নাও, এ হচ্ছে 15, বি হচ্ছে 20, সি হচ্ছে 25 বাই 2, উপরে 60 বাই 2, মানে অর্ধ পরিসীমা 30। এবার অঙ্ক করব। এবার আমি কি করব? অঙ্ক করব। তাহলে রুট ওভারের মধ্যে নিবে, এখানে লিখবে অর্ধ পরিসীমা ইনটু, সূত্রটা আমি আগে লিখে দিচ্ছি। অর্ধ পরিসীমাকে কি দিয়ে প্রকাশ করে? এস। তাহলে লেখা হয় এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এইভাবে লিখতে হয়। এখানে এস লিখতে হয়, এখানে কি লিখতে হয়? এস, মানে অর্ধ পরিসীমা। এবার দেখো কি করব, তাহলে আমি এবার, এটা হচ্ছে সূত্র, এস মানে 30, তাহলে আমি এটা মিটাচ্ছি। তাহলে লিখব 30 মাইনাস 15, 30 মাইনাস 20, 30 মাইনাস 25। তাহলে রুট ওভারের মধ্যে নেও, তাহলে 30 ইন্টু 15 ইন্টু 10 ইন্টু 5 কত হয়? এখানে 300, 3 15 4500 ইন্টু 5, রুট ওভারের মধ্যে নাও, এটা হয়ে যাচ্ছে 225। তাহলে রুট ওভার এত হচ্ছে 225 কার? 15 বর্গ, আর দুটো শূন্যর জন্য একটা শূন্য, তার মানে আমার বাইরে কত আসবে? 150 আসবে। আমি 150 পেলাম। ক্ষেত্রফল কত পেলাম? 150 পেলাম। এবার 5 টাকা হিসাবে গুণ করে দাও। 1 বর্গমিটারে যদি 5 টাকা হয়, তাহলে 150 বর্গমিটারে কত টাকা? তাহলে 150 ইন্টু 5 টাকা ইকুয়াল টু 750 টাকা। কত টাকা? 750, সি নম্বর। এবার বলছি যে ট্রিক্স, শর্ট ট্রিক্স, ইউটিউবে অনেক ক্লাস হয়। ট্রিক্স ভালো, ট্রিক্স খারাপও আছে। কেউ যদি, কারো যদি বেসিক নলেজ না থাকে, আর সে যদি ভাবে যে আমাকে শুধু ট্রিক্স দেন, আমি ট্রিক্সেই অঙ্ক করে দেবো, পরীক্ষার হলে অঙ্ক করতে পারবে না। সে লিখে দেবো আমি কলমে, সে পরীক্ষার হলে অঙ্ক করতে পারবে না। কটা অঙ্ক করবে? সব অঙ্ক ট্রিক্সে আসবে না, 2 4 5টা অঙ্ক ট্রিক্সে আসবে। বাকি তোমাকে ডেসক্রিপশনে করতে হবে, তোমার ক্যালকুলেশন ফাস্ট হতে হবে। প্রথমের লাইনটা আমি করলাম না, 30 পেরোলো, মুখে মুখে কিছু দূর করে নিলাম, এই টাইপের ক্যালকুলেশন আনতে হবে। মাথাতেই অর্ধেকের বেশি, লাস্টে শুধু কলমের খোঁচা মারতে হবে একটু কাটাকাটির জন্য, ব্যাস হয়ে গেল অঙ্ক। একেই বলে মহান ট্রিক, এটাকে বলে সব থেকে বড় ট্রিক। আর যদি ভাবে যে শুরু থেকেই অঙ্ক ট্রিক্সে করে দেবো, ট্রিক্সে বেসিক নলেজ তৈরি হবে না, আইকিউ বেশি বাড়বে না, সে সীমিত অঙ্কের মধ্যেই থেকে যাবে। একটু যদি লেভেলের ম্যাথ দিয়ে ফেললো ওকে, তাহলে কিন্তু ও চিটপাটাং হয়ে যাবে। ওই জন্যই বলি ট্রিক্সের ম্যাথ, যেগুলো ট্রিক্সে হয় মনে থাকে সেগুলোই করা দরকার। বাকিগুলো ট্রিক্স খুঁজতে গেলে সব অঙ্কে ট্রিক্স হবে না, পরীক্ষার হলে গোল্লা হয়ে যাবে সে। পরীক্ষার হলে কিছু অঙ্ক করতে পারবে, বাকি করতে পারবে না। জ্ঞান দিচ্ছি না, এটাই বাস্তব জিনিস। তো ট্রিক্সে সেই করে উঠতে পারে যার বেসিক নলেজ স্ট্রং, যার বেসিক ভালো, যে অঙ্ক শুরু থেকে করেছে, বুঝতে পারে সব কিছু, সে খোঁজে ট্রিক্স, যেটাকে আমি কত সহজে একটু আনতে পারি। বড় নিয়ম তো আমি জানি, তারপরে একটু ছোট নিয়ম করে দেখি কত সহজে আনা যায়। কিন্তু যে বড় নিয়ম জানে না, সে ট্রিক্সই খোঁজে, সে অঙ্ক করতে পারবে না। ভাষা যদি একটু ঘোরানো পেছানো দিয়ে দেয়, ট্রিক্সের মানে দেবানন্দের হিন্দি ফিল্ম ছোড় কে বাংলা মে লটকে আও,
এরকম হয়ে যাবে। দেবানন্দের হিন্দি ফিল্ম ছেড়ে দিয়ে বাংলায় ফিরে এসো বৎস। তো যাই হোক, যে অঙ্কে ট্রিক্স হয় সেই অঙ্কেরই ট্রিক্সটা প্র্যাকটিস করবে, কিন্তু বেসিক নলেজ যেটা বেসিক জ্ঞান সেটা দেখো। আরেকটা জিনিস, পরীক্ষার হলে যখন ট্রিক্সে হচ্ছে না অঙ্ক, তুমি কিন্তু ঘুরে ফিরে সেই নিয়মেই চলে আসবে যে নিয়মে তুমি ছোট থেকে প্র্যাকটিস করেছো, ঘুরে ফিরে সেখানে চলে আসবে, আবার সেই নিয়মে তোমার অঙ্ক হবে। তো ট্রিক্সে যেগুলো অঙ্ক হয় সেগুলোকেই ট্রিক্সে করো, বাকি ট্রিক্সে চেষ্টা না করাটাই ভালো, কারণ ওগুলো সীমিত সময়ের জন্য মনে থাকবে, তারপরে আবার ভুলে যাবে। বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তো ট্রিক্স তারই মনে থাকবে যার বেসিক নলেজ স্ট্রং, বেসিক জ্ঞান ক্লিয়ার, সেই ট্রিক্স মনে রাখতে পারে। বাকি যারা শিখছে তারা যদি সবই ট্রিক্স চায়, মনে রাখতে পারবে না, ডেভেলপ হবে না, আইকিউ বাড়বে না। ও পরীক্ষার হলে অঙ্ক একটু ঘুরিয়ে দিলে চিটপাটা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। কেমন লাগলো একটু লিখে পাঠাবে কমেন্ট বক্সে। 1 নম্বর সেট শেষ করলাম।